নমস্কার আপনাদের সবাইকে গল্পগুচ্ছর একটা নতুন এপিসোডে সকলকে জানাই সুস্বাগত। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় চরিত্র তারিণী খুড়োর গল্প। তারিণী খুড়ো এমন একজন চরিত্র যার কথা আমি আগে অনেকবার বলেছি, যার গল্প অনেকবার বলেছি, যে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য সারা জীবন নানান রকম চাকরি করেছেন, উদ্ভট চাকরি করেছেন, এবং সেই চাকরির দরুন এবং অদ্ভুত জীবনযাত্রার দরুন ওনার কিন্তু অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, যেগুলো আজকের দিনে উনি বসে গল্প হিসাবে ছোট ছোট বাচ্চাদেরকে বলেন। বুড়োদের সংস্পর্শ ওনার খুব একটা পছন্দ নয়, বাচ্চারা যারা ওনার গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে উনি এসে চায়ে চুমুক দিয়ে চা খেতে খেতে ওনার জীবনের নানান রকম গল্প শেয়ার করে থাকেন। তো তারিণী খুড়োর আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে নরিস সাহেবের বাংলো। এই গল্পটা বলার আগে আপনারা একটা জিনিস বলুন তো, পাশ্চাত্য অনুকরণ সম্পর্কে আপনাদের কি ধারণা? দেখুন, আমার মনে হয় যে পাশ্চাত্য অনুকরণ কিন্তু আজকে আমাদের যাত্রার মধ্যে একদম মিশে গেছে, এবং সেটা খুব প্রয়োজনীয়। মানে আজকে কি একজন ভদ্রলোক অফিসে কোট প্যান্ট না পরে ধুতি পাঞ্জাবি পরে অফিস যেতে পারে না? তো তেমনি একজন মহিলা একজন চাকরিতে বা ছেলে মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া করার জন্য শাড়ি পরে যাতায়াত করতে পারে না, কারণ সে এখন নিজে স্কুটি চালায় বা গাড়ি চালায়। তো ঠিক সেইভাবেই পাশ্চাত্য অনুকরণ আমাদের জীবনযাত্রার একটা খুব স্বাভাবিক গতে ঢুকে গেছে, তাই না? তার মধ্যে আমরা আবার অনেক সময় একটু বাড়াবাড়ি করে থাকি, চুলটাকে একেবারে ব্লন্ড রং করি, স্কিনকে ব্লিচিং করি, চোখে কটা লেন্স পরি, যাতে একেবারে আমাদেরকে মেম সাহেবের মতো দেখতে লাগে বা সাহেবের মতো দেখতে লাগে। বাংলাটাকে ভেঙে ভেঙে বলি, যেন জানিই না, বেশিরভাগই ইংরেজি শব্দ ব্যবহার করি, সেটা আবার একটু বাড়াবাড়ি। কিন্তু সেটা বাদ দিয়ে বাকি আমাদের জীবনযাত্রায় কিন্তু পাশ্চাত্য অনুকরণ না হলেও পাশ্চাত্য কালচারটা আমাদের জীবনযাত্রার মধ্যে একদম মিশে গেছে। কিন্তু এটাই বেশ কিছু বছর আগে, বিশেষ করে পরাধীন ভারতবর্ষে কিন্তু খুব খারাপ চোখে দেখা হতো, কারণ তখন এই পাশ্চাত্য দেশ বিলিতিরা আমাদের ওপর অত্যাচার করতো, শাসন করতো, শোষণ করতো, এবং তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট সমাজের মধ্যে কোণঠাসা করে রাখতে পছন্দ করত, এবং আমাদের গায়ের রং, চুলের রং, এই সব কিছু দিয়ে তারা আমাদেরকে মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আমাদের ভারতীয়দের কোণঠাসা করে এবং অত্যাচার করে রাখতে পছন্দ করত। এই কথাটা কেন বলছি এই কারণে, কারণ আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার জন্য এই কনটেক্সটটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গল্পটা শুরু করি। তারিণী খুড়োর কথায় ফিরে আসি। তারিণী খুড়ো এইবারের অভিজ্ঞতায় বেড়াতে গিয়েছিলেন, চাকরিতে যাননি। তো বেড়াতে গিয়েছিলেন ছোটা নাগপুর প্লেটোর দিকে, অর্থাৎ হাজারিবাগে। এবং হাজারিবাগে কি হয়, মানে অনেক বাঙালি তখন হাজারিবাগে থাকতে, এবং সেই একজন বাঙালির সাথে ওনার হোটেল ডিলাক্সে আলাপ হয়। বাঙালি ভদ্রলোকের নাম হচ্ছে অর্ধেন্দুবাবু। অর্ধেন্দুবাবু ওখানে একটা বিশেষ জমিদার পরিবার, পাবনাতে যাদের জমিদারি ছিল, হালদার বংশ, তাদের নিয়ে রিসার্চ করছিলেন। কিন্তু সেই রিসার্চ করতে গিয়ে উনি হঠাৎ করে দেখতে পান যে এই হালদার বংশের শেষের দিকে একজন ভদ্রলোক, মহেশ হালদার, এসে সেটেল করে ছোটানাগপুর প্লেটো অর্থাৎ হাজারিবাগে, এবং সেখানে একজন সাহেবের থেকে একটা বাংলো কেনে। সেই বাংলোটাকে আজকের দিনে বলে নরিস সাহেবের বাংলো। তো এই মহেশ হালদারের পরে এই হালদার বংশ সম্পর্কে অর্ধেন্দুবাবু আর কোনো তথ্য জোগাড় করতে পারছিলেন না। মানে ওই মহেশ হালদারের পরে কি তার আর কোনো ছেলেপুলে হয়, এবং নাকি বংশটা সেখানেই শেষ হয়ে যায়, এই সম্পর্কে ওনার কাছে একটা ধোঁয়াশা ছিল, এবং তিনি সেটা তারিণী খুড়োর সাথে গল্প করতে করতে, আলাপচারিতা করতে করতে একবার জানান। তো তারিণী খুড়ো বলেন যে আপনি একটা কাজ করেন না কেন, আপনি এখানে এই হাজারিবাগে খুব পুরনো বয়স্ক বাসিন্দা যদি কেউ থেকে থাকে তার সাথে গিয়ে একটু আলাপ করে একটু খোঁজ খবর করেন না কেন? যদি সেরকম কেউ থাকে আপনি কি ভেবে দেখেছেন?
তখন অর্ধেন্দুবাবু বললেন, কথাটা তো আপনি ভুল বলেননি, এখানে একজন ভদ্রলোক থাকে বই কি, তার 90 বছর বয়স, কালীকিঙ্কর বানুজ্জে বলে। তখন তারিণী খুড়ো বললেন, 90 বছরের বুড়োর কি আর কিছু মনে থাকবে? তখন অর্ধেন্দুবাবু বললেন, না না, উনি যথেষ্ট অ্যাক্টিভ, উনি রোজ বিকেলে হাঁটতে যান, তো সেই ক্ষেত্রে একবার ওনার সাথে দেখা সাক্ষাৎ করে দেখাই যাক না ওনার কিছু মনে আছে কি না। তখন তারিণী খুড়ো বললেন, চলুন তাহলে, যদি দেখি উনি যদি কিছু বলতে পারেন। তো একদিন বিকেলে ওনারা যান এবং খানিকক্ষণ অপেক্ষা করার পরে কালীকিঙ্কর বাবু ওনার বিকেলের ভ্রমণ শেষ করে তারিণী খুড়ো আর অর্ধেন্দু বাবুর সাথে চা সমেত গল্প জোড়েন। এবং তারিণী খুড়ো যখন জানতে চান যে, আচ্ছা কালীকিঙ্কর বাবু, আপনি যে এখানে এত বছর ধরে আছেন, আপনি কি এখানে নরিস সাহেব বলে কাউকে চিনতেন বা মহেশ হালদার বলে কাউকে চিনতেন? তখন কালীকিঙ্কর বললেন, দেখো বাবা, মহেশ হালদার আমি বলতে পারবো নি, কিন্তু নরিস সাহেবকে আমার যথেষ্ট মনে আছে। আমার তখন বছর 7-8 বয়স। নরিস সাহেব এই এলাকায় ঘুরে বেড়াতেন, অত্যন্ত ভদ্র সাহেব ছিলেন, আসতে যেতে সবাইকে গুড মর্নিং গুড আফটারনুন উনি একমাত্র বলতেন। আর সেই নরিস সাহেব থাকতেন এই পাশের বাংলোতে, যাকে বলা হয় আজকে নরিস সাহেবের বাংলো। গেছে তো? তখন অর্ধেন্দুবাবু বললেন, না, যাওয়া তো হয়নি। তখন যিনি ভদ্রলোক বয়স্ক কালীকিঙ্কর বাবু বললেন, কিন্তু নরিস সাহেবের শেষটা জানো তো? তখন তারিণী খুড়ো বললেন, শেষটা মানে কী হয়েছিল ওনার? সে তো খুব দুঃখজনক কথা, তিনি তো আত্মহত্যা করেছিলেন, বড় মর্মান্তিক মৃত্যু, নিজেকে গুলি করে মেরে ফেলেছিল। যাকগে সেসব কথা, তো নরিস সাহেবের বাংলোতে গিয়ে খোঁজ করো, দেখো যদি কোনো মহেশ হালদার থেকে থাকে। আমি তো শুনিনি বাপু। আচ্ছা, মহেশ হালদারকে চেনেন না, অথচ নরিস সাহেবকে চেনেন, কীরকম একটা যেন লাগলো। যাকগে, কিন্তু এই বাড়িটা ওনাদের একবার খুব যেতে ইচ্ছা করলো। তখন কালীকিঙ্কর বাবু আরও একটা কথা বললেন, শুনেছি বাড়িটা নাকি হানা বাড়ি, তা ভূতের উপদ্রব আমি তো কোনোদিন অনুভব করিনি, তোমরা গিয়ে দেখো, যদি ভূতের দেখা পাও। ব্যাস, ভূতের কথা বললে তো সবাই জানেন তারিণী খুড়ো কতটা ইন্টারেস্টেড হয়ে যায়। তারিণী খুড়ো আর ভূতের তো একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তো এইটা বলা মাত্র তারিণী খুড়ো অর্ধেন্দুবাবুকে বলে, চলুন না একবার নরিস সাহেবের বাংলোটা দেখে আসি না, ভূত আছে। তো তাতে অর্ধেন্দুবাবু খুব একটা উৎসাহ দেখালেন না। কেন বলুন তো? আরে বাবা, তারিণী খুড়ো যেমন ভূতকে নিয়ে খুব কমফোর্টেবল, সবাই তো সেরকম নাও হতে পারে। অর্ধেন্দুবাবু তো ভূত বা অলৌকিক কোনো অভিজ্ঞতার জন্য আসেননি, তিনি তো একটা হালদার বংশ নিয়ে রিসার্চ করতে এসেছিলেন। যাকে সেসব কথা, দুদিন ধরে আর কোনো এই নিয়ে উচ্চবাচ্য হলো না। তারপরে দুদিন পরে যখন তারিণী খুড়ো একটুখানি খোঁচা মারলেন যে, কি অর্ধেন্দুবাবু, চলুন কিছু একটা করি, কিছু একটা খোঁজখবর লাগাই, অন্তত নরেশ সাহেবের বাংলোতে একবার যাই। তখন অর্ধেন্দুবাবু বললেন যে, দেখুন আমি একটু খোঁজখবর লাগিয়েছি বই কি, এখানে একটা বাঙালিদের আড্ডাও আসে, শশী ডাক্তার বলে একজন ভদ্রলোক আছেন, ওনার বাড়িতে বেশ কিছুজন বাঙালি একসাথে জড়ো হয়। আর সেখানে একজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছে, যার নাম উৎপল বাবু, এবং উৎপল বাবু নাকি প্ল্যানচেটের একজন সাংঘাতিক মিডিয়াম। তো আপনি কি সব বলছিলেন না ভৌতিক জিনিসে আপনার উৎসাহ আছে, তো কি নরেশ সাহেবের বাংলোতে গিয়ে একবার প্ল্যানচেট করে দেখবেন নাকি? ব্যাস, যেই বলা তারিণী খুড়ো তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, বলেছে হ্যাঁ করা যেতে পারে, সেটাই তো চাইছি, এটাই দেখছেন না কীরকম আমাদের সব কিছু একসাথে হাতের সামনে পেয়ে গেলাম, এটা তো খুব ভাগ্যের কথা, ভালো মিডিয়াম প্ল্যানচেটে তো সব থেকে প্রয়োজনীয়। তাহলে একটা কাজ করুন, প্ল্যানচেট করতে হলে 3টে চেয়ার আর একটা টেবিল লাগবে, আর সর্বাগ্রে যেটা লাগবে সেটা হচ্ছে উৎপলবাবুর সাথে আমার একটা আলাপ করাতে লাগবে। তো উৎপলবাবুর সাথে শশী ডাক্তারের আড্ডায় একদিন গেলেন, আলাপ করলেন দুই মক্কেল, অর্থাৎ তারিণী খুড়ো আর অর্ধেন্দুবাবু। আর সেইখানে সকলের
আড়ালে একবার উৎপলবাবুর সাথে আসল পরিচয় করার উদ্দেশ্যটা কী, অর্থাৎ প্ল্যানচেট নরেশ সাহেবের বাংলোতে, সেটা দুজনে মিলে বললেন। এবং উৎপলবাবু এক কথায় তাতে রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ, নরেশ সাহেব সম্পর্কে আমারও অনেক কৌতূহল আছে, তো নরেশ সাহেবের বাংলোতে গিয়ে প্ল্যানচেট করার মতো আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে কাজে লেগে পড়লেন অর্ধেন্দুবাবু আর তারিণী খুড়ো। একটা টেবিল, ছোট টেবিলের ব্যবস্থা করলেন, 3 পাওয়ালা টেবিল, 3 দিকে 3টে চেয়ার, আর একটা মোমবাতি আর একটা খাতা। আর তাছাড়া নরেশ সাহেবের বাংলোতে গিয়ে ওনারা বাংলোর যা অবস্থা দেখলেন, ওরে বাবা, অসম্ভব পোড়ো বাড়ি, অসম্ভব খারাপ অবস্থা। কত বছর যে কেউ সেই বাড়িতে ঢোকেনি সেটা একটা দেখলেই বোঝা যায়। তো একটা ঘর, যেটা মনে হয় বৈঠকখানা ছিল তখনকার দিনে, সেই ঘরটাকে লোকজন দিয়ে পরিষ্কার করানো হলো। তাও লোকজন পরিষ্কার করতে চাইছে না, হানাবাড়ি বলে তার বদনাম আছে। যাই হোক, টাকা পয়সা দিয়ে কোনো রকমে দিনের বেলা সেই ঘরটা পরিষ্কার করে মোটামুটি ধুলো ঝেড়ে প্ল্যানচেট করার মতো অবস্থায় ওরা রেডি করলো। রাত্রির বেলা ঠিক 10টার সময় 3 জনে গিয়ে সেখানে উপস্থিত হলো, এবং সেখানে উপস্থিত হয়ে ওই টেবিলের চারপাশে ঘিরে ওরা সবাই এক মনে ডাকতে লাগলেন নরেশ সাহেবকে। না, মহেশ হালদারকে নয়, কারণ বাড়িটা যেহেতু নরেশ সাহেবের বাংলো, তাই নরেশ সাহেবকেই ওনারা ভালো করে এক মনে ডাকতে আরম্ভ করলেন। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঝড় বৃষ্টির রাত, মনে হচ্ছিল প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু হঠাৎ ঝড় আর হাওয়া বন্ধ হয়ে গেল, স্তব্ধ চারিদিক। একটা অদ্ভুত অন্ধকারের মধ্যে বেশি অন্ধকার চারিদিকটাকে ঘিরে ধরল। এই সব কিছুর সাথে কিন্তু তারিণী খুড়ো অত্যন্ত পরিচিত, কারণ এরকম অভিজ্ঞতা ওনার জীবনে আগে অনেকবার হয়েছে। তারিণী খুড়ো সবার হাত ধরে রইলেন, আর হঠাৎ উৎপলবাবু এরকম একটা শব্দ করছেন। এটা মানে আত্মা ভর করেছে। তখন তারিণী খুড়ো জিজ্ঞেস করলেন উৎপলবাবুকে যে প্রশ্নগুলো আপনি করতে পারবেন ইংরেজিতে। উৎপলবাবু মাথা নাড়লেন। উৎপলবাবু জিজ্ঞেস করলেন, ইজ এনিওয়ান হিয়ার? তখন অর্ধেন্দুবাবু জিজ্ঞেস করলেন, ইজ এনিওয়ান হিয়ার? তখন উৎপলবাবু বললেন, ইয়েস। তখন অর্ধেন্দুবাবু জিজ্ঞেস করলেন, ইংরেজিতেই সব কথা হলো, আর উৎপলবাবু, অর্থাৎ তার মধ্যে যে নরেশ সাহেবের আত্মা প্রবেশ করেছে, সেই আত্মা সমস্ত উত্তর ইংরেজিতেই দিল, এবং বললেন যে আপনি কি নরেশ সাহেব? তখন উৎপলবাবু বললেন, হ্যাঁ, আমি নরেশ সাহেব। বলে, এই বাংলো কি আপনার? তখন বললো যে হ্যাঁ, এই বাংলো আমার। তখন বললেন, মহেশ হালদারকে কি আপনি চেনেন? তখন আত্মা খানিকক্ষণ চুপ করে থেকে বললো, হ্যাঁ, চিনি। তখন বললেন, মহেশ হালদার কি এই বাড়িটা আপনার থেকে নিয়েছিলেন? তখন আত্মা বলল যে আমি আর উত্তর দিতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। তখন উৎপলবাবু একটা প্রশ্ন করলেন যে না, আপনি শুধু এইটুকু বলুন যে মহেশ হালদার কি এইখানে মারা গিয়েছিলেন? তখন বলল যে না, মহেশ হালদার কলকাতায় মারা গেছিল। কিন্তু আজকে এই অবধি থাক। আসলে উৎপলবাবু আর মিডিয়াম হতে পারছিলেন না, ক্লান্ত হয়ে পড়ছিলেন। এই যে প্ল্যানচেটটা হলো, এই প্ল্যানচেটটা থেকে তারিণী খুড়োর একটা সন্দেহ হলো। সন্দেহটা হচ্ছে যে যেভাবে ইংরেজিটা বলছিলেন নরেশ সাহেব, খুব ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলছিলেন, কিন্তু নরেশ সাহেবের আত্মার এই ইংরেজি বলাটাতে একটা অল্প খটকা লাগলো। আর তাছাড়া নরেশ সাহেবের বাংলো মহেশ হালদার কিনেছিল ঠিকই, কিন্তু তাহলে নরেশ সাহেব সুইসাইড করলো কেন? মানে এক্স্যাক্টলি কী হয়েছিল, এইটা জানার খুব ইচ্ছা ওনার হলো তারিণী খুড়োর। তো তারিণী খুড়ো আবার অর্ধেন্দুবাবুকে আর উৎপলবাবুকে রাজি করালেন যে পরের রাতে আরেকবার প্ল্যানচেট করা হোক, আর এইবার প্রশ্নগুলো তারিণী খুড়ো নিজেই করবে। তো পরের রাতে আবার একইভাবে প্ল্যানচেটের ব্যবস্থা হলো, সবাই সেখানে জড়ো হলো, এবং এইবার তারিণী খুড়ো প্রশ্ন করলেন, আর পরিষ্কার বাংলায় বললেন যে আপনি নরেশ সাহেব? উৎপলবাবু বললেন ইয়েস। বললেন আপনি এই বাংলোর মালিক ছিলেন? বললো ইয়েস। বললো আপনি কি সুইসাইড করেছিলেন? তখন আত্মা খানিকক্ষণ চুপ করে থেকে বলল ইয়েস।
তখন বলছেন কেন, আপনি কেন সুইসাইড করেছিলেন? তখন নরেশ সাহেব বলল সে অনেক কথা, পরিষ্কার বাংলায়। তখন তারিণী খুড়ো বললেন সেটা আমরা শুনতে চাই, আপনি বলুন। তখন নরেশ সাহেবের আত্মা বললেন যে আমার নাম নরেশ হালদার, আমি মহেশ হালদারের ছেলে, একমাত্র ছেলে। আর আমি অত্যন্ত ফর্সা ছিলাম, আমার গায়ের রং একদম বিদেশিদের মতো ফর্সা ছিল এবং আমার চুলের রঙও একদম বিদেশিদের মতো ব্লন্ড ছিল এবং চোখের রং ছিল নীল। তো আমি যখন এখানে আসি এই বাবার সাথে ছোটোবেলায় এই জায়গায় যখন আমি আসি, তখন আমার বাবা এখানে অভ্রর খনির ব্যবসা করতেন এবং এইখানে এই হাজারিবাগে একটা ক্লাব ছিল বিদেশিদের, মানে ব্রিটিশার্সদের। সেই ক্লাবে আমি মেম্বার হই এবং নিজের পরিচয় দিই নরেশ সাহেব বলে। এবং আমার ইংরেজি ভীষণ ভালো ছিল, কারণ আমি কনভেন্ট স্কুলে পড়েছিলাম আর সেখানে পাদ্রীদের থেকে আমি ইংরেজি শিখেছিলাম। এবং আমাকে ওরা একদম বিদেশি ভেবেই, মানে ব্রিটিশার ভেবেই আমাকে ওই ক্লাবের সদস্য বানিয়েছিল, কারণ ভারতীয়দের এই ক্লাবে কিন্তু ঢুকতে দেওয়া হতো না। কিন্তু একদিন ক্লাবের একটি বেয়ারার সাথে আমি খুব ফ্লুয়েন্টলি হিন্দিতে কথা বলছিলাম বলে এক সাহেব সেটা শুনে ফেলেছিল এবং ধরে ফেলেছিল যে আমি ভারতীয়, এবং আমাকে লাথি মেরে বার করে দিয়েছিল ক্লাব থেকে, অসম্ভব অপমান করে। এবং তখন আমি সুইসাইড করি, নিজেকে রিভলভার দিয়ে মেরে। আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আর আমাদের হালদার বংশ, আমি সেই হালদার বংশের শেষ মানুষ। তখন তারিণী খুড়ো জিজ্ঞেস করলেন যে এই যে ব্রিটিশ বাংলোটা, এটা কি আপনার বাবা কিনেছিলেন? তখন নরেশ হালদার বলল হ্যাঁ, মহেশ হালদার এই ব্রিটিশ বাংলোটা ব্রিটিশদের থেকে কিনেছিলেন এবং এখানে অভ্রর খনি ব্যবসা শুরু করেছিলেন। এবং এখানে নরেশ হালদার অনেকটু বয়সে এসছিলেন বলে কেউ জানতেন না যে তিনি মহেশ হালদারের ছেলে, এবং সবাই ভেবেছিল যে সে একজন ব্রিটিশার। এই ছিল নরেশ সাহেবের গল্প। পাশ্চাত্য অনুকরণ করতে গিয়ে তখনকার দিনে নরেশ হালদারের কিন্তু নরেশ সাহেবের যে ছদ্মবেশ সেটা খুলে যায়, ভেঙে যায়, এবং উনি অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এই ছিল সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প নরেশ সাহেবের বাংলো। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। শুনতে থাকবেন, দেখতে থাকবেন আর পড়তে থাকবেন একগুচ্ছ গল্প। আমি এই গল্পটা পড়েছি সত্যজিৎ রায়ের লেখা 101 সত্যজিৎ গল্প বইটা থেকে। এটা আমার রিসেন্ট কালেকশন। আমি আনন্দ পাবলিশার্স থেকে খুব শখ করে এই বইটা কিনেছি, আর এই গল্পটা পড়ে খুব মনে হলো যে একটা ছোট্ট গল্প আপনাদেরকে রোববার বিকেলে শোনানো যেতে পারে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সপ্তাহ ভালো কাটবে। সপ্তাহান্তে আনবো আরেকটা ছোট্ট গল্প। নমস্কার।